আমডাঙ্গায় করুণাময়ীর মন্দির, যেটা ঐতিহ্যশালী মন্দির। এই করুণাময়ী মন্দিরের এই তৃণমূলের নেতারা প্রত্যেক বছর প্রসাদী শাড়ি ৫,০০০ শাড়ি বিলি হয়। এই তৃণমূলের নেতারা এতটা নির্লজ্জ যে সেই ৫,০০০ শাড়িতেও হস্তক্ষেপ করেছে। কারণ যারা বোমা বাঁধে তৃণমূলের ২তলা ৩তলা বাড়ির নেতার বউদেরকে দেবে, তারা সকাল সকাল স্নান করে করুণাময়ী মায়ের মন্দিরে পুজো দেবে আর শাড়িটা নিয়ে বগল বাজাতে বাজাতে বাড়ি আসবে। করুণাময়ী মঠকেও জানিয়ে দিয়েছি যে এবার ৫,০০০ শাড়ি এই আমডাঙ্গার আদিবাসী দলিত পিছিয়ে পড়া মতুয়াদের ঘরে যেন যায়, এই কথাটা দৃঢ়তার সঙ্গে যেমন থানাকে জানিয়েছি, মন্দির কর্তৃপক্ষকে জানিয়েছি। আর তৃণমূলের ২তলা ৩তলা বাড়ির নেতারা যদি সকালবেলা স্নান করে আর জামদানি শাড়ি পরে যদি করুণাময়ী মন্দিরে ওই শাড়ির লাইনে দাঁড়ায়, তাহলে আইএসএফ কাকে বলে তৃণমূলের নেতাদেরকে সেদিনকে আমরা বুঝিয়ে দেব। এ শাড়ি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আদিবাসী দলিত মায়ের দলিত যারা আছে গরিব মানুষ, তাদেরকে এই করুণাময়ী শাড়ি দিতে হবে। এই কথাটা করুণাময়ী মন্দিরের মঠকে আমরা লিখিত জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, থানাকে জানিয়েছি, বিডিআর এবং ডিএমকেও জানিয়েছি। আমরা বলতে চাইছি করুণাময়ী শাড়ি কেউ ছাড়ছে না, বুঝতে পারছেন? ফেসবুকে কিছুদিন আগে দেখছিলাম, বলছে তৃণমূলের এতটা হজম শক্তি, ওরা পায়খানা আর হচ্ছে ওই রড মানে পাথরটা হজম করে দেয়। ভাইপো তো পাথর হজম করে ফেলেছে, বলছে পায়খানাটা হজম করতে পারেনি। আমি বললাম কে বলেছে পায়খানা হজম করেনি? প্রত্যেকটা পায়খানা দেওয়ার নাম করে তৃণমূলের নেতারা ৩০০ টাকা থেকে ৯০০ টাকা পর্যন্ত তুলেছে প্রত্যেকটা গ্রামে গ্রামে, ওরা পায়খানা পর্যন্ত হজম করে দেয়। আমি যে ফেসবুক চালাচ্ছিল তাকে বললাম যে তৃণমূলের হজম শক্তি এতটা বেশি, ওরা পাথর থেকে শুরু করে পায়খানা থেকে শুরু করে রড পর্যন্ত ওরা হজম করে ফেলবে। এই হচ্ছে তৃণমূল। তৃণমূল সম্পর্কে আর কত বলবো? আমরা শুধু বলতে চাইছি আর কিছু কয়েকটা কথা বলবো। অর্জুন সিং, যারা বিজেপির নেতারা বগল বাজাতে বাজাতে অর্জুন সিংকে নিয়ে মিছিল করেন, দাদা আসছেন জয় শ্রীরাম বলেন, কে অর্জুন সিং? ভাটপাড়ার মস্তান নেতা অর্জুন সিং। এই আমডাঙ্গায় বোমা গুলি পিস্তলের আমদানি করেছেন এই অর্জুন সিং ব্যারাকপুর লোকসভায় বিজেপির পদ্মফুল থেকে জিতেছেন। তিনি ভাটপাড়া তৃণমূলের এমএলএ ছিলেন। তিনি আবার বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনার ব্রিগেডে ব্যারাকপুরের জন্য যখন সাংসদ পার্থ ভৌমিককে দিলেন, রাতারাতি বিজেপি সদর দপ্তরে চলে গেলেন ফ্লাইট ধরে, আবার তিনি বিজেপি হলেন। ২০১৮ সালে এই মাধবপুরের মানুষ, বেড়াবেড়িয়ার মানুষ, তারাবেড়িয়ার মানুষ, বোদায়ের মানুষকে একটু স্মরণ করতে বলবো। পঞ্চায়েত নির্বাচন ২০১৮ সাল, সেদিনও আমার বাড়ি লুট হয়েছিল। তৃণমূলের নেতারা এমএলএরা দাঁড়িয়ে আমার বাড়ি লুট করেছিল। সেদিনকেও ওরা এই আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছিল। গণতান্ত্রিক অধিকারকে লুট করে ১০০% তৃণমূলকে জিতিয়েছিল। কিন্তু আমরা তারাবেড়িয়ার মানুষকে সেদিন রুখে দাঁড়িয়েছিল তৃণমূলের বিরুদ্ধে। আমরা দেখলাম যে আমডাঙ্গায় ১১টা পঞ্চায়েতের মধ্যে 10টা পঞ্চায়েতে তৃণমূল দখল করলো, তারা ভোটাধিকার লুট করলো। একটি মাত্র পঞ্চায়েত তারাবেড়িয়া পঞ্চায়েত, সেখানে সিপিএম কংগ্রেস মিলে বোর্ড গঠন করবে। তার যেদিনকে বোর্ড গঠন হবে তার আগের দিন আমরা দেখলাম তারা মিটিং করছে, কে প্রধান হবে কে উপপ্রধান হবে। আমরা দেখলাম সেই রাত্রিবেলা ট্রান্সফরমারকে বন্ধ করে দিল। এই অর্জুন সিং ব্যারাকপুর থেকে, টিটাগড় থেকে, জগদ্দল থেকে, নৈহাটি থেকে, এদিকে আপনার জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া থেকে, অশোকনগর থেকে হাজার হাজার মাস্কেট বাহিনী বোমা পিস্তল নিয়ে সেদিন তারাবেড়িয়াতে আক্রমণ করলো। তারাবেড়িয়ার মানুষ বুঝে ওঠার আগে তারপরের দিন পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের নির্বাচন। এই অর্জুন সিং সেদিনকে হারমাত বাহিনীকে সেদিনকে তপনপুরে ঢোকালো, কুশডাঙ্গাতে ঢোকালো। সেদিনকে আমার তারাবেড়িয়ার বোঁজগাছা রতনপুর এবং বোঁজগাছা রতনপুর তারাবেড়িয়ার মানুষ সেদিন রুখে দাঁড়ালো। সেদিনকে আমরা দেখলাম 3 জন তৃণমূলের পরিবারের 3 জন নেতা সেদিনকে খুন হয়ে গেল। অপরদিকে সিপিএম কংগ্রেস সহ যারা বোর্ড গঠন করবে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। আমার ঘরেরও 3 জন বামপন্থী ঘরের 3 জন বন্ধু, 3 জন আমার ভাই প্রাণ হারালো। সেদিনকে বোঁজগাছা রতনপুরে 3 জন তৃণমূল, 3 জন বামপন্থী সিপিএম তারা প্রাণ হারালো।
শুধু একবার এই মঞ্চ থেকে বলতে চাইছি, সেদিন আমার যে তৃণমূলের যে আব্বা, তৃণমূলের যে আমার মা তার 3টে সন্তানকে হারালো, তার বুক ফাটা আর্তনাদ এখনো পর্যন্ত কবরস্থানে গিয়ে তার আত্মীয় পরিজন ঈদের সময় জিয়ারত করে। আর আমার বামপন্থী ঘরে সিপিএম পরিবারে যে 3টে ছেলেকে মার্ডার করা হলো, তার মায়ের চোখের জল, তার আব্বার বুক ফাটা আর্তনাদ, তার দিদির বুক ফাটার আর্তনাদ, আর তৃণমূল মায়ের তাদের বুক ফাটার আর্তনাদ, তারা এখনো কবরস্থানে গিয়ে জিয়ারত করে। আমরা বলতে চাইছি, অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপি হবে তার ব্যবসা বাঁচানোর জন্য, বিজেপি থেকে তৃণমূল হবে, তৃণমূল থেকে বিজেপি হবে। আর আমার ভাইরা জয় শ্রীরাম বলবেন, কিন্তু আমার ঘরের সন্তানদেরকে এই অর্জুন সিং কি ফেরত দিতে পারবে? যদি 11টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা গ্রাম পঞ্চায়েত সেদিন যদি কংগ্রেস আর সিপিএম বোর্ড গঠন করত, তাহলে এই 6 জন আমার প্রাণ যেত না। কে অর্জুন সিং? অর্জুন সিংকে আমাদেরকে চিনে নিতে হবে তার ব্যবসা বাঁচানোর জন্য, তার চটকল বাঁচানোর জন্য। কখনো সে তৃণমূল হবে, কখনো বিজেপি হবে, আবার তৃণমূল হবে, আবার বিজেপি হবে। কিন্তু আমার বোঁচগাছার তৃণমূল বাবার, তৃণমূল মায়ের বুক ফাটা আর্তনাদ মোছাতে পারবে না অর্জুন সিং। সেখানে সিপিএম এর আমাদের 3জন তার সন্তানের বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ এই অর্জুন সিং মোছাতে পারবে না। তাই বলতে চাইছি, অর্জুন সিংরা তাদের প্রয়োজনে তৃণমূল হবে, বিজেপি হবে, কিন্তু আমার যারা তৃণমূল করছেন, যারা বিজেপি করছেন, এদের পাল্লায় পড়ে আমার বংশ নিবংশ হয়ে যাবে। তাই এই সব নেতাদেরকে আমাদেরকে চিনে নিতে হবে। আমি এই কথাটা বলতে চাইছি যে অর্জুন সিংরা আমডাঙ্গায় আসবে, আমডাঙ্গা থেকে বাড়ি যাবে, আবার আমডাঙ্গায় আসবে, কিন্তু আমডাঙ্গার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য 2026-এ খাম চিহ্নে আপনাদেরকে ভোট দিতে হবে, এই তৃণমূলকে বুঝে নেওয়ার জন্য। আর কি বলবো, অনেক কথা বলার আছে। ভেড়াবেড়িয়া পঞ্চায়েত লুটের পঞ্চায়েত চলছে, গরিব মানুষের অধিকারটাকে লুট করছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে, বিধবা ভাতা বার্ধক্য ভাতার টাকা দিচ্ছে না। আপনারা দেখেছেন যে তৃণমূলের নেতারা তারা এতটাই তাদের মানে হাত পেকে গেছে যে আপনারা দেখবেন তৃণমূলের নেতারা তার বউকে বিধবা সাজিয়ে বিধবা ভাতার টাকা তুলছে পশ্চিম বাংলায়। তার বউকে বিধবা সাজিয়ে বিধবা ভাতার টাকা তুলছে তৃণমূল নেতারা। বুঝতে পারছেন এই তৃণমূল নেতাদেরকে? তাই আমি বলতে চাই যে আপনারা আইএসএফ সম্পর্কে আপনাদের কাছে ধারণা যে আইএসএফ মুসলমানের দল, আইএসএফ এ ভোট দেওয়া যাবে না, এই সমস্ত প্রচার করতে চাইছে। আমরা বলতে চাইছি, আমার ধর্ম হিন্দু, আমার পরিবারেও লক্ষ্মী পুজো হয়, আমার বাড়িতেও কালী পুজো হয়, আমার বাড়িতেও দুর্গা পুজো হয়, আমার বাড়িতেও সরস্বতী পুজো হয়, আমার বাড়িতেও রাম জন্মভূমি পালন করা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলায় বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্স করে এই বাংলাকে হিন্দু মুসলমান করতে চাইছে। গরিব মানুষের চাওয়া পাওয়া, গরিব মানুষের ব্যথা যন্ত্রণা ভুলিয়ে দিতে চাইছে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি ভুলে যান, 1 মিনিটের জন্য আপনি ভুলে যান যে আপনি তৃণমূল করেন, আপনি 1 মিনিটের জন্য ভুলে যান যে আপনি আইএসএফ করেন, ভুলে যান 1 মিনিটের জন্য। আচ্ছা একজন রাজ্যের প্রধান, একজনের দেশের প্রধান মন্দির মসজিদ নির্মাণ করবে? গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত পরিবারের করের টাকায় মন্দির মসজিদ নির্মাণ করবে? আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের গল্প তৈরি করেছিলেন না? একজন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, যেখানে 26,000 শিক্ষক রাস্তায় শুয়ে আছে, তাদের চাকরি চলে গেল, বেকার যুবকদের এসএসসি হচ্ছে না, পিএসসি হচ্ছে না, টেট হচ্ছে না, পুলিশের চাকরিতে হাজার হাজার ভ্যাকান্সি পড়ে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী খেলা মেলা নিয়ে ব্যস্ত আছেন। তিনি 400 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির তৈরি করলেন। হ্যাঁ, জগন্নাথ মন্দিরে আমি একজন হিন্দু হয়ে আমি অবশ্যই যাব জগন্নাথ মন্দিরে, কিন্তু একজন রাজ্যের প্রধান এই মন্দির তৈরি করবে কারা? মন্দির তৈরি করবে তো ধর্মগুরুরা, মন্দির তৈরি করবে যারা ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করেন। মসজিদ তৈরি করবে কারা? যারা ধর্মগুরু, যারা মৌলবী মুয়াজ্জেম, তারা তো মসজিদ তৈরি করবে। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এক হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিতের টাকায় কারখানা না তৈরি করে তিনি মন্দির তৈরি করছেন। আমরা বলতে চাইছি রাজ্যের করের টাকায় কারখানা তৈরি করতে হবে। সন্তোষপুরে লিলি বিস্কুট কারখানা, আপনারা জানেন ওখানে বিস্কুট তৈরি হতো। এই মাধবপুর, বেলু, টাঙ্গাটাঙ্গি থেকে শুরু করে অনেকে আমার যারা বয়স্ক লোকেরা, বয়স্ক জ্যাঠা আছেন, কাকা আছেন, তারা ওখানে চাকরি করতেন।
কারখানাটা বন্ধ হয়ে গেছে। এই নির্লজ্জ তৃণমূলের নেতারা ওই কারখানার জমিটাকে বিক্রি করে ওখানে প্রমোটিং করতে চায়। আর নওশাদ সিদ্দিকী ফোন করে বলছে, দাদা আমডাঙ্গায় বেকার যুবক, অল্প শিক্ষিত বেকার যুবক আছে, কারখানার জমিতে কারখানা হবে, কারখানার জমিতে বস্ত্র শিল্প হবে, ওখানে কারখানার জমিতে তৃণমূলের নেতাদেরকে জমি বিক্রি করতে দেব না, প্রয়োজনে আমরা এক বুক রক্ত পেতে দেব সন্তোষপুর মোড়ে, তবু কারখানার জমি বিক্রি হতে দেব না। এটাই নওশাদ সিদ্দিকী, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। যারা নওশাদ সিদ্দিকীকে মুসলমানের নেতা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিছুদিন আগে আর বাংলাতে একটা ইন্টারভিউতে গিয়েছিল। আপনার কি গোস্বামী, ওর নাম অর্ণব গোস্বামী। অর্ণব গোস্বামী ওকে প্রশ্ন করছে নওশাদকে, বলছে যদি আইএসএফ ক্ষমতায় আসে আপনি মুসলমানদের জন্য কি করবেন? অর্ণব গোস্বামী প্রশ্ন করছেন। অর্ণব গোস্বামী চ্যানেলে দুটো, সরি ময়ূক রঞ্জন ঘোষ প্রশ্ন করছে যে নওশাদ তুমি যদি ক্ষমতায় আসো মুসলমানদের জন্য কি করবে? তখন ময়ূক রঞ্জন ঘোষের গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে, আমি রাজনীতি করতে এসেছি মুসলমানদের জন্য শুধু নয়, আদিবাসী, দলিত, হিন্দু, পিছিয়ে পড়া, মতুয়া, পিছিয়ে পড়া, বঞ্চিত মানুষের জন্য আমি আন্দোলন করতে এসেছি। আপনি আমাকে ধর্মের ভিত্তিতে দাগিয়ে দিতে পারবেন না। এটাই বাপের বেটা নওশাদ সিদ্দিকী ময়ূক রঞ্জনের গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে, এই বাংলা যতটা হিন্দুর, ততটা মুসলমানের, ততটা আদিবাসী, দলিতের, ততটা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি যে আমার মুসলমান ভাইরা তারা মন্দিরে যেমন নামাজ পড়বে, এই মসজিদে নামাজ পড়বে, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদের অর্থাৎ হিন্দুদেরও দায়িত্ব আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার। আর আমার মুসলমান ভাইদেরকেও বলবো, এই বাংলা সম্প্রীতির বাংলা, আমার মন্দিরে ঘন্টা বাজবে, আমার মন্দিরে শ্যামা সঙ্গীত বাজবে, আমার মন্দিরে মায়েরা সন্ধে দেবে, আরতি হবে, আমাদেরকে একে অপরে আমরা মাধবপুর বাজারটা হিন্দু মুসলমান আমরা বুকে জড়িয়ে আঁকড়ে রেখে আমরা রেখেছি। আমরা বলতে চাইছি আমরা 2000 আমরা পিছনে 92 সালে ফিরে যান, সেদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, সেদিন রাম মন্দির, আপনারা জানেন রাম মন্দির নিয়ে গন্ডগোল হলো, বাবরি মসজিদ ভাঙা নিয়ে গন্ডগোল হলো, জ্যোতি বসুর নাম করতেই হয়। সেদিন জ্যোতি বসু বললেন, আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি দাঙ্গাবাজরা কখনো সিপিএম হতে পারে না, দাঙ্গাবাজরা কখনো কংগ্রেস হতে পারে না, দাঙ্গাবাজরা কখনো বিজেপি হতে পারে না। আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি দাঙ্গাবাজরা যদি পশ্চিম বাংলায় দাঙ্গা করতে আসে মাথা লক্ষ্য করে গুলি মারবে। আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি। সেদিন আমরা সেই সম্প্রীতির বাংলা দেখেছি। আমার মাধবপুরে বিনয় বাবু বেঁচে আছেন, সুবল বাবু এখনো বেঁচে আছে, হিন্দু মুসলমানরা তখন আমরা একে রাত পাহারা দিয়েছি এই মাধবপুরে, আমরা মসজিদকে আমরা রক্ষা করেছি, মন্দিরকে রক্ষা করেছি। সেই সম্প্রীতি যারা ভাঙতে আসবে তাদের মাথাকে গুঁড়িয়ে দিতে হবে, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছে। এটা সম্প্রীতির বাংলা, এখানে সম্প্রীতির আগুন লাগানো যাবে না। কে শুভেন্দু অধিকারী? হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু অধিকারী বলছে না? কে শুভেন্দু অধিকারী? এই বাংলায় লুটের টাকা, চুরির টাকা দুটো ভাইপোর কাছে গেছে এই বাংলায়। এক মেদিনীপুরে শান্তিকুঞ্জ শিশির বাবুর মেজো ছেলে শুভেন্দু অধিকারীর বাড়িতে গেছে, আর কালীঘাটে টালির চালা ভাইপো অভিষেক ব্যানার্জির বাড়িতে গেছে। এই বাংলায় দুটো ভাইপো লাভবান হয়েছে, আর এই পশ্চিম বাংলার কোনো ভাইপো লাভবান হয়নি। এই তারা বাটি হাতে রাস্তায় ঘুরছে মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা বলতে চাইছি কে শুভেন্দু অধিকারী? মমতা ব্যানার্জি বলে দিয়েছে আপনার তো অনেক বাস আছে, আপনার অনেক ট্রলার আছে, আপনার অনেক পেট্রোল পাম্প আছে, শুভেন্দু অধিকারী আপনি আগুন জ্বালাবেন না। এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলা কাজী নজরুলের শ্যামা সঙ্গীত এখনো আমার মন্দিরে বাজে। এই বাংলা নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত আমার মন্দিরে এখনো শ্যামা সঙ্গীত বাজে। এটা সেই বাংলা। শুভেন্দু বাবু আপনি হিন্দু হিন্দু ভাই ভাই বলে বাজার গরম করবেন না, আপনি শুরু করুন না। হিন্দু হিন্দু ভাই ভাই আপনার পেট্রোল পাম্পে লিখুন হিন্দু হিন্দু ভাই ভাই। সমস্ত হিন্দু ভাইদের পেট্রোল 110 টাকার পেট্রোল 50 টাকায় দেব, এই কথাটা আপনি আপনার পেট্রোল পাম্পে লিখে রাখুন না, আপনি আপনার বাসে লিখে রাখুন না, আপনার দীঘাতে হোটেলে লিখে রাখুন না। তাহলেও তো জানবো আমার একটা শ্রেণীর মানুষ উপকৃত হবে। এইভাবে বাজার গরম করে হিন্দু মুসলমানকে লাগিয়ে দেবেন না, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, এই বাংলাকে চিনতে পারবেন না।
তাই শুভেন্দু অধিকারীকেও আমাদেরকে চিনে নিতে হবে। কে শুভেন্দু অধিকারী? নারদার টাকা খেয়েছে, পিঠ বাঁচানোর জন্য এখন বিজেপিতে গেছে। আর মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। নওশাদ সিদ্দিকী বলেনি, বিশ্বজিৎ মাইতি বলেনি, এই মাধবপুরের বিনয় ঘোষ বলেননি, সুবল বাবু বলেননি। কে বলেছে? মুকুল রায় বলেছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। তাই চুরি আটকানোর জন্য, চুরি থেকে পার পাওয়ার জন্য বিজেপিতে যাবে, বিজেপি থেকে আবার তৃণমূলে আসবেন, তারা এঘর ওঘর করবেন। কিন্তু আমরা বলতে চাইছি এদেরকে আমাদেরকে চিনে নিতে হবে, এদেরকে আমাদের বুঝে নিতে হবে। গরিব মানুষ, আমডাঙ্গার মানুষ বড় বিপদে আছে। আমডাঙ্গার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আবার যদি গণতান্ত্রিক অধিকার লুট করতে আসে। একদিন মিটিং হচ্ছে আমাদের, মিটিং এর পর আইসি ফোন করলেন, আমডাঙ্গা থানার আইসি, বিশ্বজিৎ বাবু আপনার সঙ্গে একটু দরকার আছে আমার। আমি গেলাম থানায়, থানায় গিয়ে আইসির সঙ্গে কথা বললাম। বিশ্বজিৎ বাবু বলছে, আমাকে বলছেন এই খাকি পোশাকটা কোন নেতা তেল মর্দন করে আমার খাকি পোশাকটা পরেনি। আমার যে স্টারটা আছে কোন নেতা আমাকে স্টার দেয়নি। আমার কাছে তৃণমূল যা, বিজেপি তা, আইএসএফ তাই। আপনার কাছে অনুরোধ, এখানে কোনো মিটিং মিছিল আইএসএফ করতে পারবেন না। আমি তখন আইসিকে বললাম এটা কি শুধু আইএসএফ এর জন্য? বলল না, আমি সেদিনকে আইসিকে বলে এসেছিলাম যে তৃণমূলের নেতারা যদি যে রুট দিয়ে মিছিল করবে, চোর তৃণমূলগুলো যে রুট দিয়ে মিছিল করবে, 2 ঘন্টার নোটিশে আইএসএফ সেই রুট দিয়ে মিছিল করবে। এই কথাটা সেদিনকে আইসিকে বলে দিয়ে এসেছিলাম। কালকেও দত্তপুকুর থানার আইসি একটু ছল্লি বল্লি করছিল। আমাদেরকে পরীক্ষার অজুহাত দিয়ে আমাদেরকে 14 তারিখের মিছিল করতে দেয়নি। আমরা বললাম ভালো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা মিছিল করব না। কিন্তু তারপরে খবর আসছে, মুহুমুহু ফোন, পার্থ ভৌমিক আপনাদের এমএলএ ওখানে মিছিল করবে। আমরা সঙ্গে সঙ্গে আইসিকে বললাম যে আমরা ওখানে যদি তৃণমূল মিছিল করে তাহলে ওখানে তো কারো উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেই নিশ্চয়ই। তৃণমূল যদি মিছিল করে ওখানেও 2 ঘন্টার নোটিশে ওই রাস্তা দিয়েই মিছিল করবে আইএসএফ। দত্তপুকুর থানার আইসিকে বলে দিয়েছি এবং সেখানে পার্থ ভৌমিকের মিছিল ক্যান্সেল করতে বাধ্য হয়েছে। আমরাও 14 তারিখের মিছিল ক্যান্সেল করেছি। তাই বলতে চাইছি, তৃণমূলের নেতারা যদি আপনাকে হুমকি দেয়, আপনাকে যদি বাজে কথা বলে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তার নামে একদম দিল্লি পর্যন্ত কমপ্লেন করা হবে। তারপরে যদি পুলিশ প্রশাসন তাকে শেল্টার দেয়, কোর্টের মাধ্যমেই তাকে পার্থ চট্টোপাধ্যায়, শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডলের বুঝে নেওয়া হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টেই বুঝে নেবো সেই তৃণমূল নেতাদেরকে কত বড় সে ফুটো মস্তান হয়েছে। কারণ তৃণমূল আর শেখ শাহজাহানের খবর নেয় না। শেখ শাহজাহান পিজন ভ্যানে ওঠে, তার কত নম্বর বউ জানি না, তার বউয়ের হাত চেপে কাঁদে। আমরা তৃণমূলের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, 26-এ যদি আবার বুথ দখল হয়, আবার যদি বুথ দখল বোমাবাজি হয়, তাহলে আপনাদেরকে বুঝে নেব ঠিক সময় মতো। আপনারা কি বুঝেছে, কি ভেবেছেন? 2007 সালের বেনাচাপড়ার ঘটনায় সিপিএম এর নেতার সুশান্ত ঘোষের 11 সালে যদি 180 দিন জেল হতে পারে, আর ফুটো মস্তান তৃণমূল নেতারা শুনে রাখুন, আপনারা বোমাবাজি করবেন, ঘর ভাঙবেন, গরু খুলে নিয়ে যাবেন, ছাগল খুলে নিয়ে যাবেন, 10 বছর পরে হলো আপনাকে বুঝে নেওয়া হবে। এটা ভারতবর্ষের সংবিধান, এটা ভারতবর্ষের আইন। এই কথাটা তৃণমূলের নেতাদেরকে আপনারা বুঝিয়ে দিতে চাই। তৃণমূলের নেতারা এখন জব কার্ডের কাজ বন্ধ। তৃণমূলের নেতাদের এখন মাথা খুব খারাপ। আবার মমতা ব্যানার্জি আবার একটা খুরোর কল ঝুলিয়েছে, 10 লাখ টাকা করে বুথে বুথে দেবে। জানেন তো খুরোর কল? অর্থাৎ বেকার যুবককে আবার একটা ললিপপ। আমরা বলতে চাইছি উন্নয়ন কখনো থেমে থাকে না, উন্নয়ন হবে, উন্নয়নের কাজ হবে, উন্নয়ন চলবে। এই 10 লাখ টাকার পিছনে কেউ যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতাদেরকে যারা বোমাবাজি, তারা একটু বিগড়ে আছে, জব কার্ডের টাকা তো আর অ্যাকাউন্টে ঢুকছে না, তাদেরকে 10 লাখ টাকার ললিপপ ধরিয়েছে। আমরা বলতে চাইছি হাইকোর্ট বলেছে 10 লাখ টাকা দেয়া যাবে না, এখন ওইভাবে 10 লাখ টাকা দেয়া যাবে না, হাইকোর্ট বলে দিয়েছে। আমরা বলতে চাইছি যে আজকে যারা মিটিং শুনছেন, আপনাদের কাছে অনুরোধ, তৃণমূলের কাছে হয়তো একটা পাউচে, মানে একটা মদের প্যাকেটে বিক্রি হয়ে যাবেন,
500 টাকায় বিক্রি হয়ে যাবেন, 1000 টাকায় বিক্রি হয়ে যাবেন, আমরা জানি। কিন্তু যে সমস্ত নেতারা 500 টাকায় 1000 টাকায় বিক্রি হয়ে যাবেন, তাদের কাছে করজোরে অনুরোধ করছি, বাড়ি গিয়ে একবার আপনার বউয়ের দিকে তাকাবেন, আপনার একবার ছেলের মুখের দিকে তাকাবেন, একবার আপনার মেয়ের মুখের দিকে তাকাবেন। আর তৃণমূল নেতারা 500 টাকা দিয়ে আপনাকে বোমা মারাবে, আপনাকে ঘর ভাঙাবে, আপনাকে বাড়ি লুট করাবে, আপনাকে দোকান লুট করাবে। এইটা আপনাদেরকে বলবে, একটু চিন্তা করবেন। আর তৃণমূল নেতারা যারা ঘর ভেঙেছে, যারা বোমাবাজি করে যে চায়ের দোকানে বসে থাকলে, ওদের পাশে গিয়ে বসবেন না। আমি জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বলছি না, কারণ ওরা এতটাই ক্ষিপ্ত হয়ে আছে, জব কার্ডের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার কার্ড মানি ঢুকছে না, তাদের বউ মেয়েকেও বাজি রেখে আপনার নামে কেস দেবে, মিথ্যে মামলা দেবে, আপনি হয়তো 1 সপ্তাহ 10 দিন জেল খাটবেন। তাই তৃণমূলের যে সমস্ত বোমাবাজি নেতারা চায়ের দোকানে বসে থাকবেন, 500 হাত দূরে থাকবেন।